আসসালামু আলাইকুম, মোহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিশ্ব এই মুহূর্তে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব সংকট একা মোকাবেলা করা সম্ভব নয়, সকলে মিলেই তা সমাধান করতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে মিরপুর সেনানিবাসে পৌঁছলে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং এনডিসির কমান্ড্যান্ট প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। এনডিসির এই ব্যাচ থেকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্নেল ও ব্রিগেডিয়ার সমমর্যাদার কর্মকর্তা, পুলিশের ডিআইজি, বেসামরিক প্রশাসনের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা ছাড়াও বন্ধুপ্রতিম বেশ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এই কোর্স সম্পন্ন করেছেন। এসব কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বাংলাদেশের পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। Please remember, globally we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় প্রধান কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আর বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বৈঠক হবে। কোন রাজনৈতিক দলের সাথে কখন বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। এর আগে গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত সমাবেশে ভারতের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এটা কি বন্ধুত্ব বা প্রতিবেশী সুলভ আচরণ? ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদী ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সেই মানুষকে আজ কাছে পেয়ে এবং উনাকে এই বিষাদ। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকবো বন্ধুগণ। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এবং মোহাম্মদ কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদেরকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত ২রা ডিসেম্বর আওয়ামী লীগের সাবেক এই দুই মন্ত্রীকে হাজির করার জন্য ট্রাইব্যুনালের কাছে পৃথক দুটি আবেদন করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন এবং বি.এম. সুলতান মাহমুদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আমির হোসেন আমু এবং কামরুল ইসলামকে তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তো এ বিষয়ে আর কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন।
শাওন, সকাল 10টার পরপরই কিন্তু আওয়ামী লীগের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমো এবং প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, তারা দুজনেই কিন্তু সাবেক সরকারের মন্ত্রী ছিলেন। তাদেরকে সকাল 10টার পরপরই কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়, তারপরে গারদে রাখা হয়। ঠিক 11টা 40 মিনিটে তাদেরকে ট্রাইব্যুনালের যে এজলাস কক্ষ সেখানে নেওয়া হয় এবং 11টা 45 মিনিটে বিচার কাজ শুরু হয়। তারপর বিচার কাজ শুরু হওয়ার পর প্রথমেই তাদের পক্ষে দুজন আইনজীবী গিয়ে ওকালতনামা সই করার জন্য অনুমতি প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল সেই অনুমতি দেন এবং আগামীকাল থেকে মানে আগামী মামলা দিনের থেকে তারা কিন্তু এই মামলায় শুনানি করতে পারবেন তাদের পক্ষ থেকে। আর এখন যেটা হচ্ছে যে প্রথমেই প্রসিকিউটর MH তামিম অ্যাডভোকেট তিনি দাঁড়িয়ে ট্রাইব্যুনালকে বলেন যে কোন প্রক্রিয়ায় তারা এই মামলায় আসামি হয়েছে, তাদের অপরাধটা কী, জুলাই আগস্টের গণহত্যায় তাদের ভূমিকা কী ছিল। সেখানে যেটি বলেছেন যে আমির হোসেন আমো 14 দলের সমন্বয়ক ছিলেন এবং মুখপাত্র ছিলেন। সেখানে তিনি অনেক বক্তব্য রেখেছেন, যে বক্তব্য প্ররোচিত করেছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার, এবং তিনি সেখানে মানে তাদেরকে নির্দেশও দিয়েছিলেন যে গুলি করার, এই ধরনের অভিযোগ এনেছেন। এবং তাদেরকে দুজনকে আমরা যখন দেখছিলাম ট্রাইব্যুনাল কক্ষে, যখন এই ধরনের অভিযোগ করা হচ্ছিল, তখন দুজনে কিন্তু মিটিমিটি হাসছিলেন। আর আপনি জানেন, যখন এই ট্রাইব্যুনাল 2010 সালের পর যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল, তখন কিন্তু কামরুল ইসলাম ছিলেন আইন প্রতিমন্ত্রী। আজকে সেই আইন প্রতিমন্ত্রী তখনকার, আজকে কিন্তু তিনি ট্রাইব্যুনালে আসামি হয়ে, গণহত্যার আসামি হয়ে আজকে এই ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এবং তাদের এখন শুনানি চলছে। এবং আজকে যেটা হয়েছে, 2 আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের জন্য আবেদন করেছে প্রসিকিউশন। এবং যেটা হয় নিয়ম অনুযায়ী সেটাই হয় যে এই মামলায় গ্রেফতার দেখে তাদেরকে কারাগারে পাঠানো হবে। এই মামলাটা হচ্ছে গত 18 নভেম্বরে কিন্তু এই মামলায় 13 জন রাজনীতিবিদ, সরকারের মন্ত্রী, MP তাদেরকে আনা হয়েছিল এবং তারাও দুজনও কিন্তু এই মামলার আসামি। সেটা হচ্ছে ICT BD কেস নং 3। এই 3তে 45 জন আসামির বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এবং বিভিন্ন পুলিশ সদস্য সহ এই মামলায় এই পর্যন্ত 25 জন আসামিকে গ্রেফতার দেখানো হবে আজকে 2 জন হলে, অর্থাৎ 45 জনের মধ্যে 25 জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। জানছিলাম ট্রাইব্যুনালের খবর। বর্তমানে একটি মহল দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত, তারা দেশকে হুমকির মুখে ফেলার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপি নেতারা দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কর্মশালায় সভাপতিত্ব করছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বক্তব্য রাখেন শহীদউদ্দিন চৌধুরী, সুলতান সালাউদ্দিন টুকু। বক্তারা জানান, গত 1.5 দশকে জনগণ তাদের অধিকার শুধু হারায়নি, রাষ্ট্রের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তাই রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠনের বিকল্প নেই। BSMMU এর নাম পরিবর্তন এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ করছেন। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, চিকিৎসক শিক্ষকদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন, আর তাদের মূল দাবিটি আসলে কি সেটিও জানাবেন আমাদের। শাওন, একটু আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMUর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এই জায়গাটিতে, অর্থাৎ এই ক্যাম্পাসের যে বটতলা রয়েছে সেখানটায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তাদের যে সমাবেশটি ছিল সেই সমাবেশটি একটু আগে শেষ হয়েছে। সেই সমাবেশ থেকে তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। প্রথমত, গত কয়েকদিন আগে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে ভারতীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীর, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরে
স্তরে প্রবেশের যে অপচেষ্টা চালিয়েছে এসবের প্রতিবাদ জানিয়েছেন। তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, সরকার অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়েছে, আরও শক্ত অবস্থানে যাওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন 5ই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি যাতে গ্রহণ না করে, ভারতের সঙ্গে আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপোষ যেন সরকারের পক্ষ থেকে না করা হয়, সেই দাবি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যে নামটি রয়েছে তারা বলছেন এটি পতিত যে স্বৈরাচার পতিত যে ফ্যাসিবাদী সরকার ছিল সেই ফ্যাসিবাদী সরকারের একটি আইকন নামে পরিণত হয়েছে এবং তারা এই জন্য এই যুক্তিতে এই বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করে সর্বজনগ্রহণযোগ্য একজন ব্যক্তির নামে এই বিশ্ববিদ্যালয়ের নাম করার দাবি জানিয়েছেন। এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে কয়টি হল রয়েছে সেই হলগুলোর নাম পরিবর্তন করারও দাবি জানিয়েছেন। এই হলগুলোর নাম পরিবর্তন করে গত জুলাই আগস্ট মাসের যে গণঅভ্যুত্থান আছে সেই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের নামে নামকরণ করার দাবি জানিয়েছেন। জানছিলাম বিএসএমএমইউর কর্মসূচির খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও মনে মনে সে একজন হিন্দুত্ববাদী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ। আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ, কাঠিন্য এবং কট্টরতা এটা মানবতার পরিপন্থী। বিশ্বের 126টি শহরের মধ্যে বুধবার বায়ু দূষণের শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউ এয়ারের বাতাসের মান সূচকে এ সময় ঢাকার স্কোর 271। বায়ুর এই মান খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। 241 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো। অন্যদিকে 189 স্কোর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। বুধবার সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার বায়ু দূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ঢাকার বায়ু দূষণ থেকে বাঁচতে মানুষদের মাস্ক পরার পাশাপাশি ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দিয়েছে আইকিউ এয়ার। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র একথা জানান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠন করার স্বাধীনতাকে সমর্থন করে। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে প্রশ্নে ওই মুখপাত্র জানান, বাংলাদেশের আইন অনুযায়ী ও সংবিধানে নাগরিকদের যে অধিকারগুলো নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধান করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের আসাদুল হকের পরিবারের দিন কাটছে নিদারুণ কষ্টে। 2 যমজ কন্যা সন্তান আর সদ্য নবজাতক কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার, চাইছেন সরকারের সহযোগিতা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। ছবিটি কেবলই স্মৃতি। বাড়িতে এলে যমজ 2 কন্যা আফিয়া আর আফরাকে নিয়ে দিন কাটতো আসাদুলের। ছোট্ট 2 শিশু জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। 7 নভেম্বর আরেক কন্যা সন্তানের বাবা হলেন শহীদ আসাদুল হক। 3 কন্যা সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন আসাদুল হকের স্ত্রী। কোনোভাবে খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার। এত অল্প বয়সে বিধবা হলাম বা 3 বাচ্চার মা হইলাম, এই বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে চলবো? আমি তো আমার কোনো কর্ম নাই যে আমি কাজ করে খেয়ে সেই বাচ্চাগুলোকে খাওয়াবো। আল্লাহর কাছে আমি
ফরিয়াদ করি যেন আমার ভাই এতিমগুলো ভালোভাবে মানুষ করতে পারে, ও নিজে থাকতে পারে, ওর মা ও আগলায় রাখবে। আমি আর কতদিন থাকবো? ঢাকায় রিকশা চালাতেন আসাদুল হক বাবু। সেই উপার্জন দিয়ে কোনোভাবে চলত পরিবার। 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন বাবু। তখন তার স্ত্রী ছিলেন 7 মাসের অন্তঃসত্ত্বা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়েছিলেন গ্রামে ফিরে আসতে। আসলেন ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। 3 কন্যা সন্তানকে যেন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আসাদুল হকের স্ত্রী। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।